অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ঐতিহাসিক যুগান্তকারী সুখবর দিয়েছেন। জনগণের প্রত্যাশা পূরণ হবেই, আমাদের স্বপ্ন পূরণ হবেই। সার্জিসের কপাল খুলে গেছে। বিএনপি অনেকদিন যাবত যেই ভয় পাচ্ছিল সেই ভয় কিন্তু আজকে বাস্তবে পরিণত হয়েছে। সোজা ক্লিয়ার মেসেজ হচ্ছে নতুন আরেকটা রাজনৈতিক দল বাংলাদেশে আসছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। খালেদা জিয়াকে সুখবর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা। কি সেই সুখবর? এবার নতুন এক পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। নাম পরিবর্তন করে আবারও রাজনীতিতে ফিরতে চাইছে তারা। বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতটা হবে, মেয়াদ সম্পর্কে যা বলেছেন সেটি আমাদের ধারণার বাইরে, অনেকের ধারণার বাইরে। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রূপরেখা না থাকায় আশাহত হয়েছে বিএনপি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন কথা বলেছেন দলটির মহাসচিব। অনেকদিন যাবত যেই ভয় পাচ্ছিল সেই ভয় কিন্তু আজকে বাস্তবে পরিণত হয়েছে। সার্জিস আলম যেই বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের সোজা ক্লিয়ার মেসেজ হচ্ছে নতুন আরেকটা রাজনৈতিক দল বাংলাদেশে আসছে। দর্শক, একসময় ছাত্রলীগের দুর্দান্ত প্রতাপশালী, আমি তারা বলবো তার ভাষণ, বঙ্গবন্ধুকে নিয়ে তার যে বক্তব্য, মানে এমন ক্ষুরধার বক্তব্য বাংলাদেশ ছাত্রলীগের মধ্যে কেন্দ্রীয় কমিটির কোনো নেতাও কখনো দিতে পারে নাই। যেভাবে সে বলতেছিল আমার বঙ্গবন্ধু কবর থেকে দেখছে, আমার বঙ্গবন্ধুকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিভাবে রেসপেক্ট করেছে, তারই ভাষণ নামি দামি মন্ত্রী এমপিদের সামনে সবাই অবাক হয়ে শুনছিল। তখন থেকে বোঝা গেছিল যে এই ছেলেটার মধ্যে রাজনৈতিক ক্যাপাবিলিটি আছে। -2 ফর্মুলা নয়, আসতে যাচ্ছে +2 ফর্মুলা। গতকালকে সার্জিস আলম গভীর রাতে একটা সাংবাদিকদের সাথে তার বক্তব্য দিয়েছেন। সেখানে প্রশ্ন ছিল যে বলা হচ্ছে -2 আসলে কি। তো সার্জিস বলছেন যে আমরা যে প্ল্যাটফর্মটা তৈরি করেছি, এই প্ল্যাটফর্মটা এই মুহূর্তে ছাত্র প্লাস জনতাকে কানেক্ট করে নতুন একটা মাত্রায় আমরা নিতে যাচ্ছি। ওয়াই? কারণ যে কোনো সময় শেখ হাসিনা অথবা তাদের দোসররা আবারও এখানে ফিরে আসার চেষ্টা করতে পারে। তো তাদেরকে প্রতিহত করতে হলে, তাদেরকে আটকাতে হলে একটা সমর্থন লাগবে, একটা প্ল্যাটফর্ম লাগবে। তো সেই প্ল্যাটফর্মের লক্ষ্যেই জাতীয় নাগরিক কমিটি যেটা, সেইটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যেটা ছিল, এটা ছাত্র প্লাস জনতা। সার্জিসের ক্লিয়ার মেসেজ, জামাত হোক আর বিএনপি হোক, গত 16 বছর সরকার পতনের জন্য কারোরই ক্যাপাবিলিটি ছিল না, যেটা ছাত্ররা করেছে। এবার ছাত্রদেরকে বিএনপি বলছে বিএনপি সাপোর্ট দিচ্ছে, জামাত বলছে ফুল সাপোর্ট দিচ্ছে, এবার তারা বলছে আমরা তরুণরা করেছি। সো নতুন বাংলাদেশে মানুষ একটা পরিবর্তন চায়, সেই পরিবর্তনে নতুন একটা রাজনৈতিক দলও কিন্তু মানুষ চাচ্ছে। যদি এই দেশের ছাত্র জনতা চায়, অবশ্যই এখানে -2 দলের পরিবর্তে +2 দল আসবে। তাহলে রাজনৈতিক দলগুলা যেই সিস্টেমে গত 53 বছর বাংলাদেশে রাজনীতি করেছে, সেখানে আমূল পরিবর্তন হবে। তাদের মধ্যে একটা ভয় থাকবে যে আমরা যখন রাষ্ট্র ক্ষমতায় থাকছি, এখন একটা সবারই কাছে এরকম থাকে আওয়ামী লীগের বিকল্প বিএনপি, বিএনপির বিকল্প আওয়ামী লীগ, এখানে আর কোনো বিকল্প নেই। বাট ছাত্ররা মনে করছে, সার্জিস আলমরা মনে করছে এখানে একটা নতুন বিকল্প দরকার, আর সেই বিকল্প একের অধিকে আসা উচিত। তাহলে আমাদের যে বাকি রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে টনক নড়বে যে না, এখন আর আগের মতন চাইলেই আমরা যা খুশি তাই করতে পারবো না। আর এটার মেইন কারণটা কিন্তু বিএনপি। আমি বারবার বলছি, তারেক রহমান তিনি যথেষ্ট পজিটিভ এফোর্ট দিচ্ছেন, ঊর্ধ্বতন নেতাকর্মীরা দিচ্ছেন, কিন্তু সারা বাংলাদেশে প্রতিদিন বিএনপির যে লুটপাটের অ্যাক্টিভিটিস 5% কর্মীদের দ্বারা ঘটছে, গণমাধ্যমে আসছে, মানুষ কিন্তু এগুলোতে বিরক্ত হচ্ছে। বিভিন্ন জায়গায় হয়তো এতটা খবর হচ্ছে না, কিন্তু লোকালি এগুলোর ইফেক্ট পড়ছে। আর এই জিনিসটাকেই তারা কিন্তু বলছে বারবার যে এক লুটেরাদের হাত থেকে আরেক লুটেরাদের কাছে বাংলাদেশকে দিবে না। বাংলাদেশের মানুষ এখানে পরিবর্তন চায়, নতুনত্ব চায়। সার্জিসের গতকালকের বক্তব্য শোনার পরে যার মাথায় এখনো মনে হচ্ছে যে ছাত্ররা আর কিছু করবে না, সেটা হচ্ছে ভুল। ক্লিয়ার মেসেজ, যদি বাংলাদেশের জনগণ চায়, তাহলে জনতার যদি দাবি থাকে, তাহলে নতুন রাজনৈতিক দল আসবে। আর সেটার সপক্ষেও সার্জিস যথেষ্ট পজিটিভ বক্তব্য দিয়েছে। এবার আসুন, আমি তখন ভিডিওটাতে কি বলেছিলাম? তখনই আমি ভিডিওতে বলছিলাম যে নাহিদ এবং আসিফ তারা গুড স্পিকার না, মানে এমনিতে তারা যথেষ্ট টর্চার সহ্য করেছে, আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে, কিন্তু বক্তব্য বা মুখপাত্র যে জায়গাটা, হাসনাত এবং সার্জিস দুইজনের যে কথা, দুইজনের যে ধরেন কি বলা হচ্ছে বক্তব্য, বিশেষ করে সার্জিসের হাসনাতের তুলনায় তার বক্তব্য অনেক মানুষকে টাচ করে। সে যেভাবে যুক্তি তর্ক তুলে ধরা, মানে তার বক্তব্যগুলোকে উপস্থাপন করে। তো ফাইনালি বিএনপি যেটা ভয় পাচ্ছিল, সেই ভয়ে কিন্তু এখন বাস্তবে পরিণত হচ্ছে। আপনি নিশ্চিত থাকেন যে আগামী নির্বাচনের আগে যে কোনো নামে এই বৈষম্য বিরোধী ছাত্র রাজনৈতিক যে দলরা আছেন, তারা রাজনৈতিক দলে কনভার্টেড হবেন। ইভেন তারা চাচ্ছে ছাত্রদের সাথে জনতাকে কানেক্ট করে ছাত্র জনতার দাবি হিসাবে, চাহিদা হিসাবে নতুন একটা দলের আত্মপ্রকাশ ঘটুক। ইভেন তারা যথেষ্ট পজিটিভ এফোর্টও কিন্তু ট্রাই করছে। কোনটা? বিভিন্ন জায়গায় তারা সমন্বয় কমিটি করছে, আপনারা দেখছেন সারা বাংলাদেশে। তো কিছুটা সমালোচিত আছে, তারা বিতর্কও আছে, কিন্তু রাজনীতির মাঠে আসলে কতটুকু সফল হবে? কেউ কেউ বলছেন যে অবশ্যই এরা ভালো করবে, কারণ বাংলাদেশের মানুষ নতুনত্ব চায়, বিকল্প চায়, কিন্তু বিকল্প তো নাই।
আর যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের মাধ্যমে আরেকটা দলের অভ্যুত্থান হোক, যেই কারণে প্রত্যেকটা দল ভয় পাবে। এখন আমার কাছে একটা প্রশ্ন, আমি নর্মালি যতটুকু ক্যালকুলেশন করি, এই আন্দোলনের সার্জিদের পিছনে যারা আছে এখনো সেখানে জামাত ইসলামের হাজার হাজার নেতাকর্মী এদের সাথে কানেক্টেড, বিএনপি কিছুটা সরে গেছে, গণ অধিকার পরিষদ কানেক্টেড। তো রাজনৈতিক দল তৈরি করলে এই ছাত্রদের পেছনে ভোটার হিসাবে জনগণের কতটুকু অংশ এদেরকে ভোটের মাঠে সাপোর্ট করবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এই জাতির মধ্যে, ব্লাডের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথবা গোলাম আজম বা সামহাও তারা কিন্তু রক্তের মধ্যে বসবাস করে। আল জাজিরায় তার আরেকটা সাক্ষাৎকার প্রচারিত হয়েছে, অনেকের চোখে পড়েছে, সেটা নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো, কিন্তু তার মধ্যে তিনি কিছু কথা বলেছেন নির্বাচন নিয়ে, আমি ধারণা করি যেটা আমাদের এই রাজনৈতিক অ্যাটমসফিয়ারে এটা খুব সিরিয়াস ডিবেট ইনিশিয়েট করবে। এটা শুধু রাজনৈতিক দলগুলো না, এটা আসলে যারা রাজনীতি নিয়ে খোঁজ খবর রাখেন, যারা দেশকে নিয়ে ভাবেন, যারা পলিটিক্যালি কনসিয়াস, প্রত্যেকের মধ্যেই এটা নিয়ে বিতর্ক হতে পারে। প্রথমে বলে রাখা ভালো, উনি খুব ডিসাইসিভ কিছু বলেছেন তা না, তিনি যা বলেছেন এক ধরনের অস্পষ্টতা আছে, আবার কিছু ইঙ্গিতও আছে বলে আমি মনে করি। ইংরেজিতে যে কথাটা আছে রিডিং বিটুইন দ্য লাইন্স, এটা রিডিং বিটুইন দ্য লাইন্স একটু দেখলে আমার কাছে মনে হয় যে এর মধ্যে কিছু চিন্তা প্রধান উপদেষ্টার আমাদের সামনে এসে হাজির হয়েছে, বিশেষ করে এই সরকারের আয়ু এবং নির্বাচন নিয়ে, এমনকি সংবিধান নিয়েও তার একটা মন্তব্য আছে এখানে, যেটাও কগনিজেন্সে নেওয়া দরকার। আর ওই সাক্ষাৎকারে আরো খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, যেটা আমি আলাদাভাবে একটা ভিডিও করব। আল জাজিরার সাথে সাক্ষাৎকারে অনেক কিছু নিয়ে কথা বলেছেন তিনি। আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে এই বিষয়ে ডক্টর ইউনূসের কোনো ভাবনা আছে কিনা, এই জবাবে তিনি বলেন, না, আমার মাথায় এমন কিছু নেই। অন্তর্বর্তীকালের সময়সীমা কি হতে পারে সে বিষয়ে জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়, নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং এটা অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরে কম হওয়া উচিত, এটা নিশ্চিত। এটা আরো কম হতে পারে, এটা পুরোপুরি নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে। তিনি আরো বলেন, যদি রাজনৈতিক দলগুলো চায় এটা সংস্কার ভুলে যাও, নির্বাচন দাও, তাহলে সেটাই করা হবে। তাহলে অন্তর্বর্তী সরকার হিসেবে তিনি 4 বছর থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আমি তা বলিনি যে 4 বছর, আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে, তবে আমাদের উদ্দেশ্য তা নয়, আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা। বেশ কথার বিভিন্ন রকম আমরা বক্তব্য আছে বলতে পারবো, এবং আমরা খেয়াল করি যে যখন তিনি সরকারের মেয়াদ বলছেন তখন তাকে আবারও প্রশ্ন করা হচ্ছে যে তিনি 4 বছর মিন করছেন কিনা। তার মানে তার বক্তব্যের মধ্যে কোথাও এই ধরনের ইঙ্গিত আল জাজিরাও খুঁজে পেয়েছে। তার আগে একটা কথা বলা দরকার যে সংবিধান সম্পর্কে, সংবিধানের সরকারের মেয়াদ 4 বছর হতে পারে, এই ধরনের একটা মন্তব্য তিনি করেছেন। এই আলাপ আপনাদের অনেকের মধ্যে আছে এবং সম্ভবত হতে খুবই আনসার্টিনিটি নিয়ে বলেছেন, নিশ্চয়ই সেভাবেই বলবেন, কারণ সংবিধান সংশোধন যে কমিশন আছে তারা রিপোর্ট দেবে, তার উপরে ভিত্তি করে আলোচনা হবে, তার উপরে সিদ্ধান্ত হবে। এখন এই বক্তব্যটাকে আমরা কিভাবে দেখবো? তিনি কি আসলে তার সরকারের মেয়াদ সম্পর্কে কোনো কথা বলেছেন বা নিদেন পক্ষে কোনো ইঙ্গিত দিয়েছেন? আমার কাছে মনে হয় কিছু ইঙ্গিত আছে। যেমন তিনি যেভাবেই বলুন না কেন খুবই অস্পষ্টভাবে বলছেন, কিন্তু বলছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা স্থায়ী সরকার নই। তারপরে বলছেন যে যেহেতু 4 বছর হবে এটা বলছেন, সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত, এটা আরো কম হতে পারে। তবে তিনি যোগ করছেন এটা সবসময় নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে। আবার এটাও তিনি যোগ করছেন, তারা যদি সংস্কার বাতিল করে দিতে চায় তাহলে তিনি খুব দ্রুত নির্বাচন হয়ে যাবে সংস্কার বাদ দিয়ে। আবারও যখন জিজ্ঞেস করা হচ্ছে তিনি বলেছেন, আমি তা বলিনি যে 4 বছর, তিনি বলছেন এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে। এই যে সর্বোচ্চ মেয়াদ হতে পারে, তার মানে সরকারের মধ্যে কোথাও 4 বছর থাকার চিন্তা আছে, এটা খুব স্পষ্ট এবং অন্তত প্রধান উপদেষ্টার মাথায় আছে এবং তিনি সেই রকম কথা আল জাজিরাকে পাবলিকলি বলেছেন। মানে এটা তিনি চাইছেন যে এই আলোচনাটা আমাদের সমাজে আসুক, তাই আলোচনা আমাদের করা দরকার আছে। সর্বোচ্চ মেয়াদ 4 বছর, মানে সরকার 4 বছর পর্যন্ত থাকতে চাইতে পারেন। কিভাবে নেব আমরা, কিভাবে নেব? সুতরাং সরকার তার যে টেনিওর আছে সেটাকে নিজের পক্ষ থেকে একটা লিমিট আরোপ করলেন এবং এই লিমিট ইজ ভেরি হাই, আমাদের অন্তত যতটুকু চিন্তা বা আলোচনা ছিল তার তুলনায়। কেউ কেউ অবশ্যই এর চেয়ে বেশি সময়ের কথাও হয়তো বলেছিলেন, কিন্তু আমি মনে করি এই সময়টা খুব বেশি আলোচনায় আসেনি। এখন অনিবার্যভাবেই রাজনীতির মাঠে এটা নিয়ে আলোচনা হবে, এটাকে রীতিমতো বোমা ফাটানোই আমি বলবো। কারণ হলো এই সরকারের আয়ু কতদিন হবে, নির্বাচন কবে হবে, এটা নিয়ে শুধুমাত্র যারা নির্বাচন করবেন, যারা নির্বাচন করে ক্ষমতায় যেতে চান বা সময় পেয়ে নির্বাচন আরেকটু ভালো করতে চান, তাদের বাইরেও রাজনৈতিক সচেতন মানুষ এই বিষয় নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে গেছেন। আমি খেয়াল করেছি, আমি যখনই নির্বাচনের সময় নিয়ে কথা বলেছি আমাদের অনেকেই সেটা আপনারা মন্তব্য করেন, আমি মন্তব্য করি, আক্রমণ করেও মন্তব্য করেছেন, ফাইন। এবং আমি দেখেছি যে এটা নিয়ে আমাদের বিভক্তি আছে, নির্বাচন কবে হওয়া উচিত, কতটুকু সংস্কার হওয়া উচিত, কত দিনে সংস্কার হওয়া উচিত, এগুলো নিয়ে। সো এটা অনিবার্যভাবেই একটা গুরুত্বপূর্ণ বিতর্ক ট্রিগার করবে। এবং আমরা যদি খুব স্পেসিফিকলি বলি, বিএনপি সাম্প্রতিক সময়ে খুব দ্রুত নির্বাচনের কথা বলছিল। তারা এক সময় বিধা দিচ্ছিল 3 মাস 6 মাস, পরে সেখান থেকে সরে এসে একটা রোড ম্যাপের কথা বলছিলেন বিএনপির পক্ষ থেকে, কিন্তু তারপর তারা সেটা থেকে সরে এসেই কয়েক সপ্তাহ হলো খুব দ্রুত খুব স্বল্প সংস্কার করে নির্বাচনের কথা বলছেন।
শুধু তাই না, বিএনপি একটা কথা রাগঢাক করছে না, সেটা হচ্ছে বিএনপি বলছে যে তারা বিরাজনীতিকরণের এক ধরনের সম্ভাবনা দেখছেন বা আশঙ্কা বোধ করছেন। তারা 1-11 রেফারেন্সও কেউ দিয়েছেন। সুতরাং যখন এই প্রেক্ষাপটে তারা দ্রুত নির্বাচন চাইছেন, তাদের এই শঙ্কার মধ্যে আপনারা খুব নিউট্রালি যদি চিন্তা করেন, তাহলে বিএনপির মধ্যে এই ধরনের শঙ্কা হওয়া অমূলকও না। ফলে 4 বছর সর্বোচ্চ হতে পারে, এই চিন্তাটা সরকারের আছে, এটা তাদের সেই দুশ্চিন্তা, সেই শঙ্কা আরো বাড়িয়ে দেওয়ার খুব ভালো সম্ভাবনা আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এমনও হতে পারে যে ডক্টর ইউনূস এই মন্তব্যটা করে আসলে দেখতে চাইছেন হাউ উই রিঅ্যাক্ট, উই বলতে অল দ্য পিপল, যারা রাজনীতি সচেতন, যারা রাজনৈতিক দল করবেন, যারা রাজনৈতিক দলে আছেন, সবাই মিলে কিভাবে দেখেন, কিভাবে নেন, সেই ব্যাপারটাকে তিনি হয়তো দেখতে চাইছেন। আবার তিনি এইটুকু বলছেন, মতৈক্যের কথা সবসময় মতো যেমন বলছেন, এবং আমি এই কথাটা বারবার বলেছি, এই মতৈক্য ব্যাপারটা আসলে শুনতে যতটা সহজ মনে হয়, এটা আসলে খুব সহজ না। যদি মতৈক্য না হয় তাহলে কি হবে, এই প্রশ্ন আমার মাথায় খুব অনিবার্যভাবেই আসে। সংবিধান নিয়ে যে সংবিধান প্রপোজড হবে, তাতে যদি 4 বছর থাকে সরকারের টেনিওর, সেটা যদি মেনে না হয় কি হবে, বা সংবিধানের যেসব প্রপোজাল আসছে সেগুলো যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে, অন্তত মেজর স্টেক হোল্ডারদের মধ্যে যদি ঐক্যমত না হয় কি হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমি আস্তে আস্তে আমাদের পলিটিক্যাল ভবিষ্যতে আমি ক্রাইসিসের সম্ভাবনা দেখছি। গতকাল তার ভাষণেও আমি যে অ্যানালিসিস করেছি, আজকে সকালে যেটা পোস্ট করেছি, তাতেও বলেছি যে এখানে সংস্কার এবং নির্বাচন চাওয়া পক্ষগুলোর মধ্যে একটা সংঘাতের ইঙ্গিত। এখন সরকারের মেয়াদ বৃদ্ধি করা দরকার, এই আলাপ কিন্তু সরকারের বাইরে থেকে অনেকে করেছেন, খুব স্পষ্টভাবে এই আলাপ পাঠে ছেড়েছেন বেশ কয়েকজন মানুষ, যারা মনে করেন, তারা বিএনপি ইভেন অ্যাকিউজ করেছে, তারা যখন নির্বাচন চাইছে যে তারা ক্ষমতায় গিয়ে লুটপাট করার জন্য অস্থির হয়ে গেছেন, এই ধরনের ভাষা ব্যবহার করেছেন, এবং এই সরকারটা থাকুক থেকে তারা, এবং অনেকে এটাকে বিপ্লব হিসাবে ডিফাইন করে অনেক বিপ্লবী কাজ এই সময়ের মধ্যে করতে চান, এবং এই কাজ যদি করতে চান সেটা অনিবার্যভাবেই বিএনপির প্রতিক্রিয়া তৈরি করবে। কারণ কি করতে চান, কিভাবে করতে চান, দেশটা সংবিধান পাল্টে কোন জায়গায় নিয়ে যেতে চান, এগুলো বিভিন্ন রকম দল এবং শক্তির মধ্যে, বিশেষ করে বিএনপির মধ্যে সংকট তৈরি করবে। ফলে এটাকে আমি একটা বোমাই বলবো, একটা বোমা ফাটিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে হ্যাঁ, সরকারের মধ্যে যদি এই ধরনের চিন্তা থাকে, এটা পাবলিক স্ফিয়ারে আসা জরুরিও ছিল, এটা উনি করেছেন, সেটার জন্য তাকে নিশ্চয়ই আমরা সাধুবাদ জানাবো। এবং জানুয়ারির পর আসলে আমরা বুঝতে পারবো কি পরিমাণ সংস্কার করা যাবে। ইনফ্যাক্ট উনি ওটার ভিত্তিতে এই কথাগুলো বলেছেন বলেই আমরা ধারণা করবো, কারণ সবগুলো দল মিলে যদি একমত হয় যে আমরা এই সরকারের অধীনেই এতগুলো সংস্কার করতে চাই, এগুলো করে আমরা তারপর নির্বাচনে যেতে চাই, এখন 4 বছর ধরে কি কি সংস্কার করতে চায়, আস্তে আস্তে আমরা মনে হয় সেগুলো স্পষ্ট হবে, এবং সেগুলো স্পষ্ট হওয়ার পরে বুঝবো 4 বছর সময় লাগবে কিনা। আমি আবারও বলছি, ডক্টর ইউনূস বলেননি উনি 4 বছর থাকছেন, ওটা বলছেন সর্বোচ্চ মেয়াদ ওটা হতে পারে, কিন্তু আবারও বলছি এতে এইরকম একটা সময় থাকারও সম্ভাবনা আছে, এটাকে তিনি উড়িয়ে দিচ্ছেন না। আর খুব দ্রুত আমার মনে হয় এখন যেটা করা দরকার, আশা করি সংস্কার যে প্রতিবেদনগুলো আছে সেগুলো পাবলিশ হওয়ার পর সব রাজনৈতিক দলগুলোই এই সময় পর্যন্ত ধৈর্য ধরবেন, এবং 31 ডিসেম্বরের পর সরকার নিশ্চয়ই সবার সাথে বসবেন, এবং কতটুকু সংস্কার কিভাবে করবেন সেই আলোচনার মাধ্যমে ঠিক হওয়া দরকার। আমি বারবার এই ব্যাপারটাকে জোর দিচ্ছি, 4 বছর নাই, সরকার 5, 7, 10 বছরও যদি ঐক্যমত্যের ভিত্তিতে সব রাজনৈতিক পক্ষকে নিয়ে মতৈক্য সৃষ্টির মাধ্যমে থাকেন, তাতে তো কোনো সমস্যা নেই, কিন্তু এই আলাপ আলোচনাগুলো এবং চেষ্টা করা দরকার সব পক্ষ যথেষ্ট ছাড় দিয়ে সিদ্ধান্তে যেন আসেন, এবং কোনো পক্ষই এমন কিছু দাবি দেওয়া না করেন যেটা খুবই ইউটোপিয়ান মনে হয়, খুব কল্পনাবিলাসী মনে হয়। কারণ আমাদের পলিটিক্যাল স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন রিসেন্ট টাইমস। নানান রকম আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি পাল্টে যাচ্ছে, ইভেন এই সরকার দায়িত্বে আসার 3 মাসের মধ্যেও পাল্টে গেছে। সবকিছু বিবেচনায় নিয়ে খুব সেন্সিবল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার স্বস্তিতে নেই, তাদের যে আত্মবিশ্বাস, এটিতে যথেষ্ট ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে, এবং দীর্ঘমেয়াদে একটি সরকারকে চালিয়ে নেওয়ার জন্য যে ধরনের প্ল্যান দরকার, পরিকল্পনা দরকার, তাদের কর্মকাণ্ডে তার কোনো লক্ষণ নেই, এবং তারা মনে হয় যেন একেবারে গা ছেড়ে দিয়েছেন। সেই যে বিখ্যাত গান, মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না, তো এখন এরকম একটা অবস্থায় তারা সেই বৈঠা ছেড়ে দিতে চাচ্ছেন, বা মন মাঝিকে তিনি ডাকছেন, মন মাঝি হলো বিধাতা, আল্লাহকে ডাকছেন যে হে আল্লাহ, এই তোমার এই বৈঠাটা আমার হাত থেকে নিয়ে নাও, তুমি যেটা দিয়েছ, আমি আর এই জীবনের যে ভবতরী, জীবনের যে নৌকাটি, এটি আমি আর বাইতে পারছি না। তো সেই কবির গানের মতো আমরা এই সরকারকে দেখতে পাচ্ছি গন্তব্যহীন। যখন কোনো একটা মানুষ খুব ভালো অবস্থানে থাকে, তখন তার ভিতরে প্রথম যে জিনিসটি থাকে সেটা হলো তার সব কিছু থাকবে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, এবং তার কোনো ভয় নেই। সে অন্ধকার তার পছন্দ নয়, ডেলাইটে তিনি কাজ করেন, এবং তিনি এমন একটা জায়গাতে বসেন, এমন কর্মকাণ্ড করেন, এমন কথা বলেন যে সবাই তাকে দেখতে পায়, সবাই তার কথা শুনতে পায়, এবং তিনি এমন ভাষা শব্দ প্রয়োগ করেন স্ট্রেট ওয়েতে, সবাই সেটা বুঝতে পারে। যখন এরকম হয় তখন ধরে নেবেন যে সেই লোকটি ভালো অবস্থানে আছে, ভয় পায়নি। কিন্তু যখন দেখবেন যে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে,
একবার দাদা, একবার নানা, একবার উত্তর, একবার দক্ষিণ। তারপর মানে লেজের সঙ্গে মাথা মিলিয়ে ফেলছে। এরপর আর অনেক কিছুর সাথে অনেক কিছু গুলিয়ে ফেলছে। তখন আপনি বুঝতে পারবেন যে লোকটি বা যারা এই কাজ করছে তারা ভয় পেয়েছে, অস্থিরতায় ভুগছে, আতঙ্ক তাদেরকে পেয়ে বসেছে। এবং যখনই মানুষ পথ হারিয়ে ফেলে, আপনি ধরেন ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন, গভীর রজনী, কিন্তু যে কোনো কারণে আপনি পথ হারিয়ে ফেলেছেন, তো সেই রজনীর যে অন্ধকার, সেই অন্ধকার আপনাকে আঁকড়ে ধরেছে। প্রচণ্ড শীত, তো আপনি রাজপথ ছেড়ে সেই বিলের মধ্যে ঢুকেছেন। তো বিলের মধ্যে রাস্তা নাই, কোনো কিছু নাই, কাদামাটি, তার মধ্যে চলতে ফিরতে গিয়ে আপনার কাছে মনে হচ্ছে যে আপনাকে ভূতে ধরেছে, জিনে ধরেছে, বুবাই ধরেছে, আর অনেক কিছু আছে, তো সেগুলোতে ধরেছে। এবং আপনি দেখবেন যে আপনার সব ডিকশনারি, হার্ড ডিস্ক সব এলোমেলো হয়ে গেছে। এরকম গ্রাম বাংলায় অনেক ঘটনা ঘটে। মানুষ সেই রাজপথ ছেড়ে সেই আমরা সেই বাপদাদাদের আমলে দেখেছি, তারা ওই বহু দূরের গঞ্জ থেকে ফেরার পথে হয়তো কোনো কৃষিক্ষেতের ভিতর দিয়ে ঢুকছে, এবং কৃষিক্ষেত মানে কি 10 মাইল 12 মাইল পথ শুধুমাত্র কৃষি জমি। তো সে এলোমেলো হয়ে গেছে, গিয়ে যে গ্রামে আসবে তার পরিবর্তে ভিন্ন গ্রামে গিয়ে উপস্থিত হয়ে গেছে। তো এরকম মানুষ যখন পথ হারিয়ে ফেলে তখন তার জীবনে এরকম আতঙ্ক দেখা দেয়, এবং সে যখনই বুঝতে পারে যে আমি পথ হারিয়ে ফেলছি। এটা আপনারা যারা এই লিফটে আটকা পড়েন অল্প সময়ের মধ্যে, কেউ একবার গাড়িতে আটকা পড়েন, এই ঠিক 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে মানুষ জ্ঞান হারিয়ে ফেলে। তো এখন 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে যে মানুষ গাড়ির মধ্যে থেকে, নিজের ব্যবহৃত গাড়ি হঠাৎ করে লক হয়ে গেল, কিংবা দেখা গেল মাঝপথে বন্ধ হয়ে গেল, আপনি গ্লাস খুলতে পারছেন না, 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে আপনার ব্রেন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। অনেক লোকের ফোবিয়া রয়েছে, ভয় রয়েছে, তারা লিফটের মধ্যে পড়লে এরকম অবস্থা তৈরি হয়ে যায়। এখন একজন মানুষ লিফটের মধ্যে পড়লে, বা একজন মানুষ গাড়ির মধ্যে আটকা পড়লে, কিংবা একেবারে নদীর মধ্যে পড়লে যে অবস্থা তৈরি হয়, তার চেয়ে রাজনীতির অঙ্গনে কোনো পলিটিক্যাল চেয়ার ওটি যখন কারোর জন্য বিপজ্জনক হয়ে যায়, তখন সেটি আরও ভয়াবহ হয় এবং আরও ভয়ের সৃষ্টি করে। আপনি দেখেন যে পতনের কয়েকদিন আগে শেখ হাসিনা কাঁদছেন, কথায় কথায় কাঁদছেন। আমি একটা ভিডিও করেছিলাম যে ঠিক জুলাই মাসের প্রথম দিকে, যে তিনি এত কাঁদছেন কেন, কথায় কথায় এত কাঁদছেন কেন। মানে মেট্রো রেল পুড়ে গেল, সেই মেট্রো রেল দেখতে গিয়ে শেখ হাসিনা যেভাবে হাউমাউ করে কাঁদলেন, ওটা তিনি মেট্রো রেলের জন্য কাঁদেননি, তিনি আসলে ভয় পেয়েছিলেন। তার অন্তরাত্মা বলছিল যে তোমার পতন খুব সন্নিকটে। এবং এটা এমনকি একটা মানুষ যখন মারা যায়, আজরাইল যখন তাকে চক্কর দিতে থাকে চারিদিকে, ওই মানুষটি কিন্তু বুঝতে পারে যে তার মৃত্যু সন্নিকটে। তখন সে দায়দিনা পরিশোধ করে, অনেকে ভালো হয়ে যায়, অনেক আরো বেশি খারাপ হয়ে যায়, ছেলে মেয়েদের জিনিসপত্র ভাগ করে দেয়, এরকম আর কি। তো যার জন্য প্রকৃতি এবং নিয়তি মানুষকে পয়েন্টিভ করে তোলে। তো সেই দিক থেকে বর্তমান সরকার তারা কোনো ক্ষেত্রেই পয়েন্টিভ হতে পারছে না। তারা বলতে পারছে না নির্বাচন কবে হবে, তারা বলতে পারছে না ঠিক এক্স্যাক্টলি কতদিন তারা ক্ষমতায় থাকবে, তারা বলতে পারছে না যে কতদিন পরে ক্ষমতা থেকে চলে যাবে, এবং তারা কি কি কাজগুলো করতে চাচ্ছে। এটা ডেফিনিট যে শব্দটি, এই শব্দটি তারা ব্যবহার করতে পারছে না। তারা সবসময় ইনফিনিট শব্দটি ব্যবহার করছে। তারা সংস্কার করবে, কি সংস্কার করবে, এটা করবো, ওটা করবো, আমের সঙ্গে দুধ মাখাবো, ঘি খাবো, পোলাও খাবো, মাখন খাবো, এরকম হাজারো সংস্কার। এই তারা রাস্তা সংস্কার করবে, বনভূমি সংস্কার করবে, সেন্ট মার্টিন সংস্কার করবে, সংবিধান সংস্কার করবে, তারপর সেটা আইনের সংস্কার করবে, নির্বাচন সংস্কার করবে, এরকম হাজারো। মানে কেবলই মাত্র তাদের যে অধিক্ষেত্র, কর্মক্ষেত্র, তারা এলোমেলোভাবে বাড়িয়ে চলছে। এটা স্বস্তির লক্ষণ নয়, সুস্থতার লক্ষণ নয়, স্বাভাবিক লক্ষণ নয়। যখনই মানুষ দেখে যে তার যাওয়ার জায়গা নেই, পালাবার কোনো রাস্তা নেই, ভাগবার বা ভেগে যাওয়ার সমস্ত পথ রুদ্ধ হয়ে গেছে, তখনই সে ছলচাতুরি করে, ছলাকলা করে এবং হাল ছেড়ে দেয়। আবার সেটা সে কোথাও সে যায় না। শেখ হাসিনার জন্য কিন্তু এই অবস্থাটি হয়েছিল। সে 2014 সালের পর থেকে সে বুঝেছিল যে তার ট্রাফিকটা ওয়ান ওয়ে হয়ে গেছে। ফলে একেবারে শেষ সময় পর্যন্ত সে যে ফ্যাসিস্ট আচরণগুলো করেছে, এই আচরণগুলো করেছে, তার মূল কারণ হলো তার পালানোর কোনো জায়গা ছিল না, সমাধানের কোনো পথ তিনি রাখেননি, নেগোসিয়েশনের কোনো পথ রাখেননি, এবং তাকে যে লোকজন বিশ্বাস করবে, ট্রাস্ট করবে, ভালোবাসবে, সেই ভালোবাসার জায়গাগুলো ধীরে 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 তিনি বন্ধ করে দিয়ে আসছিলেন। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যখন আসলেন, তখন সবাই তাকে ভালোবেসেছে, সবাই তাকে বিশ্বাস করেছে, সবাই তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, অথরিটি দিয়েছে। আপনার কোনো সংবিধান দরকার নেই, কোনো আইন দরকার নেই, আপনি যেটা বলবেন সেটাই আইন, আপনি যেটা করবেন ওটাই সংবিধান। তো এই যে জায়গাটি 90 ডেজের পর এখন আর সেই জায়গাটি নেই। তো এটা কী কারণে হয়েছে সেটা অনেক বড় বিষয়। প্রথম হলো যে প্রকৃতি প্রদত্ত এই যে 90 ডেজ, এই 90 ডেজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস এবং তার যারা সহকর্মী রয়েছেন, তারা ম্যাটিকুলাসলি ব্যবহার করতে পারেননি। এখানে কিন্তু দুটো শব্দ রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ইকোনমিক্স পড়েছেন,
ইকোনমিক্সের টিচার। তো উনি ভালোই করে জানেন যে ক্যালকুলাস এবং ম্যাটিকুলাস এই দুটোর মধ্যে পার্থক্য কী। মানে আপনি যদি কোনো একটা জিনিস গণনা করেন, ক্যালকুলেটিভের জাস্ট লাইক এ ক্যালকুলেটর গণনা করেন, এটাকে ক্যালকুলাস বলা হয়। সংখ্যাতত্ত্বের ভিত্তিতে আপনি শুধু গণনা করবেন। কিন্তু আপনি যখন ম্যাটিকুলাসলি কোনো কাজ করবেন, তখন জ্যামিতি এবং গণিত এই দুটোর নিয়ম আপনাকে মানতে হবে, অর্থাৎ সূত্র মানতে হবে। A+B² আপনি যদি যাকে বলা হয় পাটিগণিত করেন, বীজগণিত করেন, যোগ করেন, বিয়োগ করেন, সব কিছুর কিন্তু একটা নিয়ম আছে, ম্যাটিকুলাস আছে। এই অঙ্কের যে সূত্রগুলো অনুযায়ী যদি আপনি কোনো কাজ করেন, সেটাকে বলা হয় ম্যাটিকুলাস। আর আপনার কোনো কথা না বলতেন, আপনি শুধু গণনা করলেন, ক্যালকুলাস 1 2 3 4 5 এরকম। তো যেটা বলছিলাম, এই যে তার এই 90 ডেজ, আল্লাহ প্রদত্ত যে 90 ডেজ, এই 90 ডেজ যদি তিনি ম্যাটিকুলাসলি ব্যবহার করতে পারতেন, তাহলে আজকের যে পরিণতি, সেই পরিণতিটা হতো একেবারে রিভার্স, সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতো। এবং তিনি কেবলমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের জন্য একটা রোল মডেলে পরিণত হতে পারতেন। কিন্তু তিনি সেটা করেননি। না করে এখন এই যে কে বুদ্ধি দিয়েছে তাকে বলতে পারবো না, এটা সংস্কার করতে হবে, ওটা করতে হবে, মানুষ অধৈর্য হয়ে পড়েছে। তারপরে যেটা হলো যে কতগুলো কাজ আছে অগ্রাধিকার ভিত্তিতে করা, সেই অগ্রাধিকার ভিত্তিতে করতে গিয়ে তিনি 1 থেকে 1.5 মাস সময় নষ্ট করেছেন কেবলমাত্র আইন শৃঙ্খলা রক্ষা করা এবং পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনা এবং তাদেরকে পূর্ণ মাত্রায় ডেপ্লয় করার। ফলে কি হচ্ছে, এই পুরো আইন শৃঙ্খলাটা এমনভাবে ডেটোরিয়েট করেছে, পুলিশ এমনভাবে বিশৃঙ্খলা হয়ে পড়েছে যে এগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা এখন আর সম্ভব হচ্ছে না। আপনি চাল এবং ডাল আলাদা আলাদা থাকে, কিন্তু যখন একত্র করে ফেলেন, তখন 1 কেজি চাল 1 কেজি ডাল এটাকে আলাদা করা খুব কঠিন হয়ে যায়। আবার ওটাকে যদি সেদ্ধ করে আপনি খিচুড়ি বানিয়ে ফেলেন, আপনি তো আলাদাই করতে পারবেন না, ঝোল হয়ে যাবে। এখন বাংলাদেশের অনেকগুলো সমস্যা, সেই অনেকগুলো সমস্যা আইন শৃঙ্খলার সাথে সাথে অর্থনীতির সাথে সাথে দখল বাণিজ্যের সাথে নিয়োগ বাণিজ্যের সাথে যে আমলাতন্ত্রের আধিপত্য, সঙ্গে সঙ্গে দুর্নীতি, সবগুলো ডাল চালে মিশানো নাই, রীতিমতো খিচুড়ি হয়ে গেছে। এবং তাও আবার যেন তেন খিচুড়ি নয়, একেবারে জগা খিচুড়ি মানে একেবারে পাতলা ল্যাটলেটে খিচুড়ি, এই অবস্থা তৈরি হয়ে গেছে। তো এই জায়গাতে যখন কোনো একটা মানুষ পড়ে, তখন সেটা ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে যায় এবং সেখান থেকে বের হওয়াটা এত সহজ নয়। এবং এই জিনিসটির কারণে কি হচ্ছে, সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছে তাদের মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে, আতঙ্ক দেখা যাচ্ছে, তারা যে ভয় পেয়েছে বোঝা যাচ্ছে, তাদের কথাবার্তা এলোমেলো হয়ে যাচ্ছে। এবং সেই এলোমেলো কথাবার্তা থেকেই তারা একটার পর একটা গোজামিল দেওয়া এলোমেলো কাজ করে যাচ্ছেন। যেমন তাদের অনেক কর্মকাণ্ডকে যাকে বলা হয় আইনি বৈধতা দেওয়ার জন্য তারা ইন্ডিমিনিটি মানে একটা অর্ডিন্যান্স, এরকম একটা নতুন ইন্ডিমিনিটি অর্ডিন্যান্স তারা জারি করার আলটিমেটলি জারি করেছেন। এবং আরও কিছু সেই ইন্ডিমিনিটির সাথে যুক্ত করে, যেমন এই সরকারের কোনো কাজ নিয়ে প্রশ্ন করা যাবে না, এই সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, ইত্যাদি বিষয়গুলো ইনক্লুড করে একটা বৃহৎ আকৃতির ইন্ডিমিনিটির প্যান্ডোরার বাক্স বানানোর জন্য তারা চেষ্টা করছেন। সবই কিন্তু ভয় থেকে। আর তারা যদি জাস্টিস হাবিবুর রহমানের মতো, জাস্টিস লতিফুর রহমানের মতো, কিংবা যাকে বলা হয় বিচারপতি বা জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের মতো যদি সাহসী হতেন, সৎ হতেন এবং চিন্তা চেতনাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখতেন, তাহলে এই যে এখন যে ইন্ডিমিনিটি অর্ডিন্যান্স পাশ করা, আরও নতুন নতুন আইন অধ্যাদেশ পাশ করা এবং এই ছবি ভাঙো, ওই ছবি নামাও, এই মূর্তি ভাঙো, ওই মূর্তি নামাও, এই স্লোগান বন্ধ করো, ওই স্লোগান দাও, এটা করো, ওটা করো, হাজারো যে জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতার মধ্যে তারা অবশ্যই পড়তেন না। আল্লাহ আমাদের সবাইকে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।